দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে আমাদের পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাই কিন্তু এক ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। সেই জায়গা থেকে আমরা বর্তমান বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখছি সর্বক্ষেত্রেই সংকট। সমাধান কোন পথে? আর সরকারের যে সম্প্রতি নেওয়ার সংস্কারের যে উদ্যোগ, সেগুলোকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমরা যেটি পাবলিকলি আমাদের বক্তব্যে এবং একই সাথে উপদেষ্টাদের সাথে আমাদের ধারাবাহিকভাবে আমরা যে মিটিং করছি, আমরা তাদেরকে বলেছি যে এখানে অভিজ্ঞ কিছু লোক দরকার, যাদের সমন্বয়ে এই পরিষদ গঠিত হয়েছে। সেখানে তাদের অভিজ্ঞতা এনজিও সেক্টরেই বেশি, কিন্তু এইখানে রাজনৈতিক বিষয়ে অভিজ্ঞতা বা রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, সেক্ষেত্রে তাদের দুর্বলতা বা ঘাটতি রয়েছে। যে কারণে আমরা বলেছি যে এইখানে এই পরিসরটা বাড়াতে হবে। 17 জন মানুষের মাধ্যমে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এটি অসম্ভব। মিনিমাম এই সংখ্যাটা 50 জন হতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে আপনারা সকল দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দলগুলোর মতামতের ভিত্তিতে এই পরিধি আপনারা বাড়ান। অন্যথায় একজন ব্যক্তি 2 থেকে 3টা 4টা মন্ত্রণালয় তিনি কিভাবে চালাবেন? এটি কি কখনো সম্ভব? যদি প্রকৃতপক্ষে তারা রাষ্ট্র সংস্কার চায়, তাহলে উপদেষ্টাদের পরিধি অবশ্যই বাড়াতে হবে। এবং এক্ষেত্রে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সাংবাদিক, আইনজীবী যারা রয়েছে, তাদের পরামর্শের ভিত্তিতে যদি তারা মনে করে যে আমরা এই কয়জন মিলে রাষ্ট্র সংস্কার করে ফেলবো, এটি অসম্ভব। সুতরাং এই পরিসর অবশ্যই বাড়াতে হবে। দ্বিতীয়ত হলো, যদি তারা স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে আওয়ামী লীগের যে 300 ডামি এমপি যারা মন্ত্রী ছিল, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। তৃতীয়ত হলো, আওয়ামী লীগের আমলে যারা পুলিশের উচ্চ পদে ছিল, সুবিধাভোগী, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জ থেকে, মাদারীপুর, ফরিদপুর অঞ্চল থেকে যাদেরকে পুলিশে এবং প্রশাসনে ঊর্ধ্বতন পজিশনে বসানো হয়েছিল, তাদেরকে সরিয়ে দিতে হবে। এখনও পর্যন্ত এই প্রশাসনের সংস্কারের জায়গাটা এখনও হয়নি। আমরা দেখছি যে নারায়ণগঞ্জের এসপিকে সরিয়ে আপনার কুমিল্লাতে দেওয়া হচ্ছে। এটি তো কোনো সংস্কার না। তাদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, প্রশাসনে ব্যাপকভাবে পরিবর্তন ঘটানো যায়, তাহলে কিন্তু এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে। প্রয়োজনে যেটি করা যায় সেটি হলো, ছাত্র জনতা যাদের পড়াশোনা রয়েছে, জ্ঞান রয়েছে, যোগ্যতা রয়েছে, তাদেরকে 1 লাখ ছাত্র জনতাকে প্রয়োজনে পুলিশে শর্ট প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে চাকরি দেওয়া হোক। অন্যথায় কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন? ইতিমধ্যে আমরা দেখেছি যে আনসাররা কু করার চক্রান্ত করেছে, বিচার বিভাগে কু হওয়ার চক্রান্ত হয়েছে, সচিবালয়ে কু হওয়ার চক্রান্ত হয়েছে, সচিবরা। এই কাজগুলো তো থেমে নাই। এখন শেখ হাসিনা কি বসে আছে? তিনি তো ভারতে বসে বসে একের পর এক ষড়যন্ত্র করছেন। আপনাদের মিডিয়াতে দেখেন, মিডিয়াকে কিভাবে রাজনীতিকরণ, দলীয়করণ করা হয়েছিল। এখন তো আমরা টকশোতে আসতে পারছি, কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে যারা ভিন্ন মতের মানুষ, তাদেরকে এমবার্গো দেওয়া হয়েছিল। এনএসআই, ডিজিএফআই বিভিন্ন টেলিভিশনে গিয়ে আমাদের নাম দিয়ে আসতো যে অমককে টকশোতে রাখা যাবে না। এই টেলিভিশনে সংস্কার হয়েছে, মিডিয়া সংস্কার হয়েছে, এখনও পর্যন্ত হয়নি। সুতরাং সর্বক্ষেত্রে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা যাবে না। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আপনি নিশ্চয়ই দেখছেন মানুষের হাহাকার। রাস্তায় ট্রাফিক জ্যাম, ট্রাফিক পুলিশ কাজ করে না, তো কিভাবে? জনজীবন তো স্থবির হয়ে গেছে। সুতরাং এই পরিস্থিতিগুলো কন্ট্রোল যদি তারা না করতে পারে, তাহলে দেখবেন 6 মাস পরে মানুষ বলবে যে তোমাদেরকেও আমরা চাই না। তা আমরা চাই না যে এই সরকার রাষ্ট্র সংস্কার না করেই তারা বিদায় নিক। আমরা তাদেরকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করতে চাই। সেক্ষেত্রে অবশ্যই দলগুলোর মতামত পরামর্শ নিতে হবে। দুঃখজনকভাবে, আমি শেষ করবো, আমাকে 1 মিনিট সময় দেন। দুঃখজনকভাবে বলতে হয় যে দলগুলোর কাছ থেকে যে ধরনের সহযোগিতা তারা নেওয়া দরকার ছিল, এখনো পর্যন্ত সেই সহযোগিতা তারা নিচ্ছে না। তারা দলগুলোকে ডাকছে না। তারা যে কমিশন গঠন করেছে, তারা বলছে যে 3 মাস মেয়াদ, 3 মাস পরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। কিন্তু এই 3 মাস যে তারা কাজ করবে, দলগুলোর পরামর্শ ছাড়াই, তাদের সাথে সংলাপ ছাড়াই যে প্রতিবেদন তারা দাখিল করবে, সেটি তো আমাদের কাছে গ্রহণযোগ্য না হতে পারে। সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হলো, 3 মাসের ধাপে ধাপে রাজনৈতিক দলগুলো এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তাদের মতামতের ভিত্তিতেই প্রতিবেদন প্রকাশ করা হোক। অন্যথায় আপনি দলগুলোকে অ্যাভয়েড করে কোনোভাবে আপনি সংস্কার করতে পারবেন না। সর্বশেষ যেটি বলবো সেটি হলো, এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ব্যাপকভাবে ভূমিকা ছিল। বিএনপির ভূমিকা ছিল, জামাত ইসলামের ভূমিকা ছিল, গণ অধিকার পরিষদের ভূমিকা ছিল, হেফাজত ইসলামের ভূমিকা ছিল, চরমোনাইয়ের ভূমিকা ছিল, সমস্ত বাম সংগঠনের ভূমিকা ছিল। কিন্তু দেখেন যে ডক্টর ইউনূস স্যার কি বললেন? তিনি বললেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা আর জনগণ আমাদের সমর্থন দিয়েছে। এবং একই কথা কিন্তু উপদেষ্টাদের অনেকে বলেছে যে পুরাতনরা বাদ,
নতুনরা আগামীতে নেতৃত্ব দেবে। এর মাধ্যমে কিন্তু মানুষ এখন মনে করছে, রাজনৈতিক দলগুলো মনে করছে যে একটি রাজনীতিকরণ করার একটি চক্রান্ত চলছে। ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক আপনাকে, দলগুলোকে এম দূরে আব্দুল্লাহ। রেখে, আপু আমি 30 সেকেন্ডে শেষ করি। আমার হাতে আর একেবারেই সময় নেই, 30 অন্য সেকেন্ডে, অতিথির কাছে জি। আমাকে যেতে হবে। রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে তাদের সাথে আলাপ আলোচনা না করে, তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত না করে, এবং তাদের যে অবদান, রাজনৈতিক দলগুলো যে এতগুলো নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের দলের এখনো পর্যন্ত 11 জন শহীদ হয়েছে, বিএনপি জামাতের পরে সর্বোচ্চ শহীদ এবং আহত হয়েছে আমাদের দলের।